গল্পের শুরুতে আমরা একটি বিমান দেখতে পাই যেখানে উপস্থিত দুজন সৈনিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর নিজের বাড়ি ফিরে আসছিল কিন্তু তখনই তারা বুঝতে পারে যে তাদের বিমানটি বারমুডা ট্রায়াঙ্গলের ওপর দিয়ে যাচ্ছে যার কারণে বিমানের সব যন্ত্রপাতি অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই বিশাল আকারের কিছু পাখি বিমানের কাঁচের ওপর এসে আছড়ে পড়ে এর ফলে তাদের পক্ষে বিমানটিকে সামলানো আর সম্ভব ছিল না তখনই একজন তার অপর সঙ্গীকে নিয়ে প্যারাশুট পরে নিচে লাফিয়ে পড়ে সেই সময় সে কাছের একটি দ্বীপে পৌঁছে যায় কিন্তু তার অন্য সঙ্গীটি সমুদ্রে পড়তে যাচ্ছিল তবে তার আগেই একটি বিশাল আকৃতির কুমির শূন্যেই সেই সৈনিকটিকে গিলে ফেলে এই দৃশ্য দেখে প্রথম সৈনিকটির আত্মা কেঁপে ওঠে এবং সে বুঝতে পারে যে খুব শিগগিরই তাঁরও শেষ সময় ঘনিয়ে আসছে এবার গল্পের প্রেক্ষাপট কিছু বছর পর অন্য একটি বিমানে চলে আসে যেখানে হাউ নামের এক ব্যক্তি তার মেয়ে লিনের সাথে সফর করছিলেন লিনের সাথে তার বয়ফ্রেন্ড সেনও ছিল যে কারণে লিনের বাবা হাউ সেনের উপস্থিতি একেবারেই পছন্দ করছিলেন না তাই হাউ তার মেয়েকে বোঝায় যেন সে সেনের থেকে দূরে থাকে কিন্তু উল্টো তার মেয়েই তাকে নিজের সিটে গিয়ে বসতে বলে দেয় এরপর হাউ রাগী চোখে সেনের দিকে তাকাতে থাকে কিন্তু তখনই হঠাৎ বিমানটি জোরে জোরে কাঁপতে শুরু করে এতে সব যাত্রী আতঙ্কিত হয়ে পড়ে এবং নিজেদের অক্সিজেন মাস্ক পরে নেয় আসলে এই বিমানটিও বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর দিয়েই যাচ্ছিল যার কারণে এর সমস্ত যন্ত্রপাতি কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং আগের মতোই বড় বড় পাখি ধাক্কা মারার কারণে বিমানের একটি ইঞ্জিনে আগুন লেগে যায় এখন যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য পাইলট বিমানটিকে কাছের একটি দ্বীপে অবতরণ করানোর চেষ্টা করতে থাকেন ঠিক সেই সময় শূন্যেই বিমানের একটি অংশ ভেঙে আলাদা হয়ে যায় যার ফলে অনেক যাত্রী বাইরে পড়ে যান তখন হাউ কোনো মতে লিনের কাছে পৌঁছে তাকে শক্ত করে ধরে ফেলে অন্যদিকে পাইলটরা কোনো রকমে বিমানটিকে সমুদ্রের জলের উপর নামিয়ে আনেন কিন্তু গতি বেশি থাকার কারণে বিমানটি একটি পাহাড়ের সাথে ধাক্কা খায় এবং দুই টুকরো হয়ে যাওয়ার পর যাত্রীদের অংশটি হাওয়ায় ঘুরতে ঘুরতে সরাসরি দ্বীপের তীরের দিকে চলে যায় এর ফলে সমস্ত মানুষ অজ্ঞান হয়ে পড়ে কিছুক্ষণ পর হাউয়ের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে জীবিত আবিষ্কার করে তারপর সে লিনকে সামলে বাইরে নিয়ে আসে সেখানে তাদের বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল এবং খুব কম মানুষই বেঁচে ফিরতে পেরেছিল সেই সাথে সবাই খুব দ্রুতই বুঝতে পারে যে ওই দ্বীপে না ছিল কোনো পানের যোগ্য জল আর না কোনো ফোনে সিগন্যাল আসছিল তাই সবাই তাড়াতাড়ি যাত্রীদের জিনিসপত্র থেকে প্রয়োজনীয় সামগ্রী জড়ো করতে শুরু করে যাতে সেগুলো বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা যায় কিন্তু হাউ মনে মনে ঠিকই বুঝে গিয়েছিল যে এভাবে তারা বড়জোর আর মাত্র 2 দিন বেঁচে থাকতে পারবে তাই সে সাহস করে কাছর জঙ্গলে গিয়ে খাবার ও জলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয় তখন তার সাথে সেন এবং বেঁচে যাওয়া মানুষদের মধ্যে থেকে একজন প্রফেসরও জঙ্গলের ভেতরে যান সেখানে কিছু দূর যাওয়ার পর তারা একটি ছোট কুঁড়ে ঘরের কাছে পৌঁছায় যা স্পষ্টতই সেই বেঁচে যাওয়া সৈনিকটি থাকার জন্য তৈরি করেছিল ভেতরে যাওয়ার পর তারা সেখানে অনেক অস্ত্রশস্ত্র পায় এবং সেই সাথে ইংরেজিতে লেখা একটি ডায়েরিও খুঁজে পায় সেটি পড়ার পর তাদের সাথে আসা প্রফেসর জানান যে ডায়েরির লেখা অনুযায়ী এই দ্বীপে বিশাল আকৃতির রাক্ষসে প্রাণী রয়েছে এ কথা শোনা মাত্রই হাউ ভয় পেয়ে যায় এবং তখনই সেনকে নিয়ে তীরের দিকে ফিরে যেতে শুরু করে যাতে বাকি মানুষদের এই বিপদের ব্যাপারে সতর্ক করতে পারে অন্যদিকে এসব বিষয় সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ফেং নামের এক ব্যক্তি বিমানে কর্মরত এক মহিলার সাথে শেষ বেঁচে থাকা জলের বোতলটির জন্য ঝগড়া শুরু করে দেয় এটি দেখে লি নামের অন্য এক ব্যক্তি ফেংকে মারতে শুরু করে এবং দেখতে দেখতে দুজনে মারামারি করতে করতে সমুদ্রের জলের কাছে চলে যায় এই দৃশ্য দেখে এক ব্যক্তি তাদের ঝগড়া থামানোর চেষ্টা করে যেখানে বাকি সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল তখনই লি এর গর্ভবতী স্ত্রী জিয়া সেখানে পৌঁছে লিকে ঝগড়া থেকে সরিয়ে আনে এবং একই সময় ওই অন্য লোকটিও ফেংকে লির থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু তখনই হঠাৎ তীরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির নজর সমুদ্রের জলের ভেতরের আলোড়নের ওপর পড়ে এবং পরের মুহূর্তেই একটি বিশাল কুমির ফেংকে আটকানো লোকটির ওপর হামলা করে তাকে মেরে ফেলে এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু সেই কুমিরটি তীরে চলে আসে এবং আরও এক ব্যক্তিকে মেরে ফেলে
তখন লি বাকি সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর যখন প্রফেসর হাউ এবং সেন তীরের কাছে ফিরে আসে, তখন তারা সেখানে কুমিরের বিশাল পায়ের ছাপ দেখতে পায়। তা দেখে তারা সেই পায়ের ছাপ অনুসরণ করতে শুরু করে। অন্যদিকে ওই কুমিরটি ক্রমাগত সবার পিছু নিচ্ছিল এবং পেছনে পড়ে যাওয়া মানুষদের খেতে খেতে এগিয়ে আসছিল। ঠিক সেই সময় ফেং এবং সাও নামের একটি মেয়ে অন্য একদিকে চলে যায়, আর লি, জিয়া, লিন এবং বাকি কিছু মানুষকে নিয়ে অন্যদিকে রওনা হয়। কিছুক্ষণ পর তারা একটি পরিষ্কার জলের নদীর কাছে পৌঁছায়। সেখানে তারা কোনো বিপদ অনুভব করেনি, তাই সবাই কিছুক্ষণ বিশ্রাম নিতে শুরু করে এবং পরিষ্কার জল দেখে তা পানের পাশাপাশি নিজেদের শরীর ধুয়ে নিতে থাকে। কিন্তু তখনই হঠাৎ লি কাছের ঝোপঝাড় থেকে কারো হেঁটে আসার শব্দ শুনতে পায়। এতে সবাই পুরোপুরি চুপ হয়ে যায়। তবে ঝোপ থেকে সেন, হাও এবং প্রফেসরকে বেরিয়ে আসতে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন লিন খুশিতে সেনকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই হাও সবাইকে চুপ থাকার ইশারা করে, কারণ সে আশেপাশে কারো চলার শব্দ শুনতে পাচ্ছিল। আসলে কাছেই থাকা একটি বড় পাথরের পেছনে সেই কুমিরটি লুকিয়ে থেকে কোনো মানুষের অপেক্ষা করছিল। আর এখন যেমনই এক যাত্রী তার কাছাকাছি আসে, কুমিরটি তার ওপর চড়াও হয়। এটি দেখে সবার সামনেই ভয়ে সেই লোকটির অবস্থা খারাপ হয়ে যায় এবং পরের মুহূর্তেই কুমিরটি তাকে জ্যান্ত গিলে ফেলে। এই দৃশ্য দেখে সবাই ভয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে। তখনই কুমিরটি সরাসরি হাউকে খাবার জন্য তার দিকে লাফ দেয়, কিন্তু হাউ নিজের প্রাণ বাঁচাতে কাছের একটি পাথরের ওপর ঝাঁপ দেয়। একই সময় অন্য এক ব্যক্তি পাথরের খাঁজে আটকে যায় এবং কুমিরটি নির্মমভাবে তাকেও খেয়ে ফেলে। তবে হাউ পালানোর সুযোগ পেয়ে যায় এবং সে আবারও বাকিদের কাছে পৌঁছে যায়। এখন সবার প্রাণ বাঁচানোর জন্য হাউ তাদের সেই সৈনিকের কুঁড়ে ঘরে নিয়ে আসে, যেখানে তারা কিছু অস্ত্র পায়। রাতের বেলা নিজেদের সুরক্ষার জন্য সবাই সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে হাউ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে জঙ্গলে ফল খুঁজতে বের হয়। অন্যদিকে ফেন তখনও সাওয়ের সাথে জীবিত ছিল, আর সাওয়ের কথাবার্তা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে খুবই বেপরোয়া স্বভাবের একটা মেয়ে, কারণ এমন কঠিন পরিস্থিতিতেও তার নিজের প্রাণের কোনো চিন্তা ছিল না, বরং সে তার ফলোয়ারদের কথা ভেবে চিন্তিত হচ্ছিল। এখন হাঁটতে হাঁটতে ফেং এবং সাও একটি মাকড়সার জালের কাছে পৌঁছায়, যেখানে ভুলবশত সাও একটি গাছের সাথে ধাক্কা খায়, যার কারণে তার সারা শরীরে সবুজ রঙের একটা চটচটে পদার্থ লেগে যায়। তখন ফেং তাকে নিয়ে মজা করতে শুরু করে এবং পরে দুজনে কাছের নদীর দিকে যায়, যাতে সাও নিজেকে পরিষ্কার করে নিতে পারে। কিন্তু তারা এই বিষয়ে খেয়াল করেনি যে সেই চটচটে পদার্থটি আসলে ওই দ্বীপের বিশাল মাকড়সাদের ডিম ছিল, যা তারা নষ্ট করে ফেলেছে। অন্যদিকে এবার লিনেরও ঘুম ভেঙে যায় এবং সে সেনকে জাগিয়ে হাউকে বাইরে খুঁজতে বের হয়। কিন্তু বাইরে আসার পর তাদের চোখ কপালে ওঠে, কারণ কুয়াশার পেছনে তারা বিশাল বিশাল মাকড়সা দেখতে পায়, যা পুরো এলাকা ঘিরে রেখেছিল। এটি দেখে লিন সঙ্গে সঙ্গে ভেতরে গিয়ে জিয়া এবং লিকেও জাগিয়ে তোলে, আর এই সব জানার পর সবাই ভীষণ ভয় পেয়ে যায়। এখন তাদের সামনে মাকড়সাদের নজর এড়িয়ে ধীরে ধীরে সেখান থেকে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই লি তাড়াতাড়ি একটি কাঠ তুলে নেয় এবং সবাইকে সাথে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। কিন্তু তখনই তাদের সাথে থাকা এক ব্যক্তির ওপর মাকড়সার লালা এসে পড়ে, যাতে সে আতঙ্কিত হয়ে পড়ে। আর ঠিক তখনই মাকড়সাটি তার ওপর হামলা করে তাকে নিজের শিকার বানিয়ে নেয়। এই দৃশ্য দেখে সবাই মারাত্মক ভয় পেয়ে যায় এবং প্রাণ বাঁচাতে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু এখন ওই মাকড়সাগুলো তাদের পিছু নিতে থাকে। ওদিকে তাদের চিৎকারের আওয়াজ কিছু দূরে থাকা হাউয়ের কান পর্যন্ত পৌঁছায়, যার পর সেও সঙ্গে সঙ্গে বাকিদের দিকে দৌড়তে শুরু করে। অন্যদিকে বাকি সবাই ক্রমাগত নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ তাদের সামনে আরও একটি মাকড়সা চলে আসে, যার কারণে সবাইকে থিমে যেতে হয়। এবার সেই মাকড়সাটি জিয়া এবং লির ওপর হামলা করার চেষ্টা করে, যদিও দুজনে কোনোমতে বেঁচে যায়। তখনই প্রফেসর তাদের প্রাণ বাঁচানোর জন্য ওই মাকড়সাটির ওপর একটি পাথর ছুঁড়ে মারে। এতে মাকড়সাটি রেগে গিয়ে প্রফেসরের দিকে তেড়ে আসে। এটি দেখে প্রফেসর বাকিদের থেকে আলাদা হয়ে জঙ্গলের ভেতরে দৌড়ে পালায়। লি ও সেন তাকে সাহায্য করতে যাবে, ঠিক তখনই সেখানে আরও অনেক মাকড়সা চলে আসে, যার কারণে তাদেরও অন্যদিকে পালাতে হয়। এখন নিজেদের প্রাণ বাঁচাতে সবাই কাছের ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে এবং মাকড়সাগুলোর চলে যাওয়ার অপেক্ষা করতে থাকে।
ঠিক সেই সময় মাকড়সাগুলো গাছে চড়তে শুরু করে এবং তখনই সেখানে হাউও দৌড়াতে দৌড়াতে পৌঁছায়। এবার হাউয়ের নজর বাকিদের ওপর পড়ে, কিন্তু মাকড়সাগুলো ওপরের দিকে ছিল, তাই সে তাদের কাছে না গিয়ে নিজেই মাকড়সাগুলোকে দেখে জোরে চিৎকার করে ওঠে। এতে সব মাকড়সার মনোযোগ তার দিকে চলে যায় এবং তারা এখন হাউয়ের পিছু নিতে শুরু করে, যার ফলে বাকিরা সেখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায়। অন্যদিকে হাউ নিজের প্রাণ বাঁচাতে আবারও সেই কুঁড়েঘরে গিয়ে পৌঁছায়, যেখানে প্রফেসর আগে থেকেই লুকিয়েছিলেন। কিন্তু ভেতরে আসার পর হাউ দেখে যে মাকড়সাগুলো বাইরে দাঁড়িয়ে তাদের অপেক্ষা করছে। আর যখন বেশ কিছুক্ষণ তারা দুজনে বাইরে বের হয় না, তখন মাকড়সাগুলো তাদের পা দিয়ে কুঁড়েঘরে হামলা করা শুরু করে। সেই সময় প্রফেসর মারাত্মকভাবে জখম হন। এটি দেখে হাউ মাকড়সার পায়ের উপর বেশ কয়েকবার আঘাত করে, কিন্তু প্রফেসর এতটাই গুরুতর আহত হয়েছিলেন যে হাউ তাকে বাঁচাতে পারেনি। এখন এরপর সেই মাকড়সাটি হাউয়ের ওপর হামলা করতে শুরু করে। তা থেকে বাঁচতে হাউ দেয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসে, কিন্তু মাকড়সাটি তার ধারালো পা দিয়ে হাউয়ের পা আঁকড়ে ধরে তাকে টানতে থাকে। তখন নিজের প্রাণ বাঁচাতে হাউ সবার আগে মাকড়সার পা কেটে ফেলে এবং তারপর একটি গ্রেনেডের পিন খুলে সেটি মাকড়সার দিকে ছুঁড়ে মারে। এতে বিস্ফোরণ হওয়া মাত্রই মাকড়সাটি মারা যায় এবং হাউ সেখান থেকে পালিয়ে বাঁচে। অন্যদিকে লি বাকিদের নিয়ে ক্রমাগত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় তারা একটি ছোট নদীর কাছে পৌঁছায়, কিন্তু নদী পার হবার সময় সেই কুমিরটি আবার তাদের উপর হামলা করে বসে। ওই সময় সেটি লিনকে শিকার বানানোর জন্য তার দিকে এগোচ্ছিল। এটি দেখে সেন তার প্রাণ বাঁচানোর চেষ্টা করে, কিন্তু নিজেই কুমিরের সামনে পড়ে যায়। তবে কুমিরটি তাকে খাওয়ার আগেই হাউ সেখানে পৌঁছে যায় এবং সে সেনকে বাঁচিয়ে নেয়। এরপর হাউ একটি খঞ্জর বের করে কুমিরটিকে নিজের দিকে আসার জন্য উস্কানি দেয়। এতে কুমিরটি তার দিকে এগোতে গিয়ে অন্য পাশের জলে পড়ে যায় এবং এই সুযোগের সদ্ব্যবহার করে সবাই সেখান থেকে চলে যায়। এবার লিন হাউকে জড়িয়ে ধরে নিজের খারাপ আচরণের জন্য ক্ষমা চায় এবং হাউ তাকে ক্ষমা করে দেয়। অন্য একদিকে ফ্যাং এবং সাউ পরিষ্কার জলের জায়গায় পৌঁছে গিয়েছিল, যেখানে সাউ নিজেকে পরিষ্কার করতে শুরু করে। সেই সময় তাকে বেশ সুন্দর দেখাচ্ছিল, যার কারণে ফেং তার কাছাকাছি গিয়ে তাকে পটানোর চেষ্টা করে। কিন্তু সাউ তার উদ্দেশ্য বুঝতে পেরে তাকে দূরে থাকার জন্য বলে। তবে ফেং যখন তার কথা শোনে না, তখন সাউ তাকে লাথি মারে। তখনই হঠাৎ জলের নিচ থেকে কুমিরটি বেরিয়ে সাউয়ের পা কামড়ে ধরে এবং তাকে নিচে টানতে শুরু করে। সেই সময় সাউ ভয়ে ফেংয়ের পা চেপে ধরে, কিন্তু ফেং তাকে সাহায্য করার বদলে উল্টো লাথি মেরে তাকে কুমিরের মুখে ঠেলে দেয়। অন্যদিকে হাউ বাকিদের সাথে তখনও জঙ্গলই ছিল, যেখানে হাঁটতে হাঁটতে তারা গল্পের শুরুতে ক্র্যাশ হওয়া বিমানের ধ্বংসাবশেষের কাছে পৌঁছে যায়। সেখানে খোঁজাখুঁজি করে হাউ একটি মেশিন গান এবং একটি রেডিও খুঁজে পায়। আর আশ্চর্যের বিষয় ছিল যে সেই রেডিওটি তখনও কাজ করছিল। তখন লিন সেটির সাহায্যে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে এবং তাদের ওই দ্বীপের ব্যাপারে জানিয়ে সাহায্য পাঠাতে বলে। সেনাবাহিনীর লোকেরাও সাহায্য পাঠাতে রাজি হয়ে যায়। এবার এরপর হাউ এবং বাকি সবাই তাড়াতাড়ি সমুদ্র তীরের দিকে রওনা হতে থাকে, কারণ কিছু ঘন্টার মধ্যেই তাদের জন্য সাহায্য আসতে চলেছিল। কিন্তু তখনই মাঝপথে তাদের ফেংকে দেখতে পায়। তাকে জীবিত দেখে সবাই অবাক হয়ে যায়। যদিও কারোর মনেই ইচ্ছা ছিল না যে ফেং তাদের সাথে চলুক, কিন্তু মানবতার খাতিরে তারা তাকে নিজেদের সাথে আসতে দেয়। তবে সামনে এগোনোর আগে ফেং হাউকে হুমকি দেয় এবং তাকে লিন ও সেনের থেকে দূরে থাকতে বলে। কিছু দূর চলার পর সবাই একটি বড় নদীর কাছে পৌঁছায় এবং সমুদ্র তীরে পৌঁছানোর জন্য সেই নদী পার হওয়া অত্যন্ত জরুরি ছিল। কিন্তু জিয়া গর্ভবতী হওয়ার কারণে সাঁতার কাটতে পারছিল না, তাই হাউ এবং বাকিরা মিলে তার জন্য একটি ছোট ভেলা তৈরি করে। হাউ একটি দড়ি সেই ভেলার সাথে বেঁধে সাঁতরে নদীর অন্য পারে পৌঁছে যায় এবং বাকিদের কাজ ছিল দড়ির সাহায্যে জিয়ার ভেলাটিকে ধাক্কা দিয়ে অন্য পারে পৌঁছে দেওয়া। কিন্তু যেমনই তারা একটু সামনে এগোয়, হাউয়ের কিছু একটা অদ্ভুত মনে হয় এবং তখনই তার নজর জলের উপর পড়ে, যেখানে একটি কুমির দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছিল। এটি দেখে সবাই ভয় পেয়ে যায় এবং দ্রুত হাউয়ের দিকে এগোতে থাকে। সেই সময় হাউ সবার আগে স্যান এবং লেনকে জল থেকে বাইরে টেনে তোলে, কিন্তু অন্যদিকে ফ্যাং ভয়ে আবার সাঁতরে আগের তীরের দিকে ফিরে যেতে শুরু করে। তবে তখনও জিয়া এবং লি জলেই ছিল, আর লি শুধু জিয়াকে বাঁচানোর চেষ্টা করছিল। কিন্তু কুমিরটি খুব কাছে চলে এসেছিল। তখনই জিয়া ভেলাটিকে জোরে সামনের দিকে ধাক্কা দেয় এবং কুমিরের হামলার সময় সে লিকে বাঁচানোর জন্য নিজেকে বিপদের মুখে ফেলে দেয়।
কিন্তু সেই মুহূর্তেই লি নিজের প্রাণের কোরবানি দেয় যাতে জিয়া বেঁচে যেতে পারে। এখন হাও এবং বাকিরা জিয়াকে নিজেদের দিকে টেনে নেয়, কিন্তু লির এই আত্মত্যাগের কারণে জিয়া পুরোপুরি ভেঙে পড়ে এবং সবাই কাঁদতে শুরু করে। তখন সেন এবং লেন কোনো মতে তাকে সামলায়, কিন্তু তার কান্নার আওয়াজের কারণে সেই কুমিরটি আবার তাদের দিকে এগোতে থাকে। শুধু তাই নয়, ফেংও এখন সেই একই তীরে চলে আসে। এখন কুমিরটিকে আসতে দেখে হাউ সবাইকে সেখান থেকে পালানোর জন্য বলে এবং নিজে মেশিনগান নিয়ে কুমিরের উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু গুলির উপর কোনো প্রভাব পড়ছিল না এবং হাউও আবার পিছু হটে দৌড়াতে থাকে। সেই সময় কুমিরটি আবার তাদের পিছু নেয় এবং আরও একবার সে হাউকে ধরেই ফেলছিল, কিন্তু শেষ মুহূর্তে হাউ একপাশে লাফ দিয়ে নিজের প্রাণ বাঁচায় এবং কুমিরটির সামনে বাকিদের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই জিয়া এবং বাকিরা আলাদা আলাদা দিকে দৌড়ে পালায় এবং লেনও ফ্যাংয়ের সাথে অন্য দিকে চলে যায়, কিন্তু তখনই কুমিরটি ফ্যাং এবং লেনের পিছু নিতে শুরু করে। পথের মধ্যে ফ্যাংয়ের পা পিছলে যায় এবং সে পড়ে যায়। এটি দেখে লেন তাকে তোলার চেষ্টা করে, কিন্তু ফ্যাং তাকে বাঁচানোর বদলে উল্টো লেনকে কুমিরের দিকে ধাক্কা দিয়ে দেয় এবং নিজে সামনে দৌড়ে পালায়। এখন কুমিরটি সরাসরি লেনের দিকে এগোতে থাকে, কিন্তু ঠিক সেই সময় হাউ সেখানে পৌঁছে কুমিরের ওপর গুলি চালায়, যার ফলে কুমিরের মনোযোগ তার দিকে চলে যায় এবং লেন সেখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায়। হাউ ক্রমাগত কুমিরের উপর গুলি চালাতে থাকে এবং অনবরত গুলি লাগার কারণে কুমিরটি জখম হয়ে পড়ে, কিন্তু সেই সময়েই একটি গুলি ফ্যাংয়ের গায়েও লেগে যায়, যার ফলে তার পা কাজ করা বন্ধ করে দেয়। এখন কুমিরটি আহত ফ্যাংকে দেখে তার দিকে এগোয়, কিন্তু ভুলবশত লিন তার লেজের সাথে আটকে যায় এবং কুমিরটি তাকে সাথে নিয়েই সামনে এগিয়ে যায়। এরই মধ্যে ফ্যাং হঠাৎ ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় এবং কুমিরটি তাকে খেয়ে নিজের গুহার দিকে চলে যায়। এখন হাও এবং বাকিরাও তার পিছু নিতে নিতে সেই গুহা পর্যন্ত পৌঁছে যায়। রাত হয়ে গিয়েছিল এবং কুমিরটি গুহার ভেতরে ঘুমাচ্ছিল। তখনই জিয়াকে বাইরে চলে যাওয়ার জন্য বলা হয়, কিন্তু বাইরে বেরোনোর আগে সে লিয়ের মৃতদেহ দেখে ফেলে, যা দেখে সে আবার কাঁদতে শুরু করে। কিন্তু নিজের আওয়াজ চেপে সে নিজেকে সামলে নেয় এবং বাইরের দিকে এগিয়ে যায়। এখন হাও ধীরে ধীরে কুমিরের লেজের দিকে এগোয় এবং সেখানে সেই লিনকে খুঁজে পায়, যে আহত হলেও জীবিত ছিল। হাও তাকে আস্তে আস্তে বাইরের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু তখনই সেনের মনে হয় যে কুমিরটি জিগে উঠেছে এবং এখন সে তাদের ওপর হামলা করতে চলেছে। তখনই হাও আবার গুলি চালায়, কিন্তু কুমিরটি আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সেন কোনো রকমে লিনকে বাইরে নিয়ে যায়। অন্যদিকে হাও দৌড়াতে দৌড়াতে গুহার আরও গভীরে চলে যায়, যেখানে সে লুকিয়ে থাকার চেষ্টা করে, কিন্তু কুমিরটি ক্রমাগত জায়গায় জায়গায় ছুটে তার পিছু নিচ্ছিল। এখন হাওয়ের কাছে লুকিয়ে থাকার জায়গা খুবই কম ছিল এবং তখনই সে একটি ছোট গর্তের ভেতর ঢুকে পড়ে, যেখানে কুমিরটি পৌঁছতে পারছিল না। এই সময় হাও আবারও কুমিরের উপর গুলি চালায়, কিন্তু এখন তার গুলিও শেষ হতে বসেছিল এবং তখনই তার মনে পড়ে যে তার শেষ গ্রেনেডটি পেছনে পড়ে গেছে। ঠিক সেই সময় বাইরে থেকে সেনের আওয়াজ আসে এবং হাও তাকে গ্রেনেডটি খোঁজার জন্য চিৎকার করে বলে, কারণ সেটি দিয়েই হয়তো এই কুমিরটিকে খতন করা সম্ভব ছিল। সেন দ্রুত গ্রেনেডটি খুঁজতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সে গ্রেনেডটি পেয়ে যায়। তারপর সে সেটি নিয়ে কুমিরের কাছে ফিরে আসে। তখন হাও তাকে কুমিরের মনোযোগ সরাতে নিজের কুড়ালটি ছুঁড়ে মারতে বলে। যেমনই কুমিরটি তার দিকে আসে, সেন গ্রেনেডটি তার মুখের কাছে ছুঁড়ে দেয় এবং এক বিকট বিস্ফোরণ হতেই কুমিরটি ভুতর থেকে কেঁপে ওঠে এবং মাটিতে লুটিয়ে পড়ে। হাও এবার বাইরে এসে পাথরের পেছনে লুকিয়ে পড়ে এবং কুমিরটিকে মরতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন সে সেনের প্রশংসা করে এবং তাকে লিনের সাথে থাকার অনুমতি দিয়ে দেয়। কিন্তু তখনই হঠাৎ জানা যায় যে কুমিরটি তখনও পুরোপুরি মরেনি এবং সে শেষবারের মতো হাওয়ের ওপর হামলা করে বসে। তবে হাও সঙ্গে সঙ্গে খঞ্জর তুলে তার ঘাড়ে এবং পেটে আঘাত করে এবং এবার সেই কুমিরটি পুরোপুরি মারা যায়। এখন সেন দ্রুত হাওকে কুমিরের নিচ থেকে বের করে আনে এবং সবাই দ্রুত সমুদ্র তীরের দিকে দৌড়াতে থাকে। সেখানে পৌঁছতেই তারা দেখে যে আকাশে হেলিকপ্টার চলে এসেছে এবং সেনাবাহিনীর সাহায্য অবশেষে পৌঁছে গেছে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। লিন এবং জিয়া একে অপরকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং হাওও দূরের আকাশের দিকে তাকিয়ে শান্ত হয়। এখন ধীরে ধীরে সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় এবং যারা বেঁচে গিয়েছিল তারা হেলিকপ্টারে বসে সেই বিপজ্জনক দ্বীপটিকে পেছনে ফেলে চলে যায়। আর এভাবেই এই পুরো ভয়ানক যাত্রা অবশেষে শেষ হয়।